চিত্তচিরে চৈত্র মাস পর্ব ৫। গিটারের শব্দটা থামলো। পরিবেশে তখনও অভিযোগের সুরগুলো ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষটা নিশ্চুপ, নিরুত্তর। মধ্যরাতে শাঁসা করা বাতাসের কারণে মাঝে মাঝে গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ছুরি হালকা হয়নি মোটেও। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা। ফোনের স্ক্রিনে ছোট্ট মেসেজ আসতেই কালো আধারিয়া স্ক্রিনটা আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা না, ইন্টারনেট প্যাকেজের মেসেজ। বাহার ভাই দৃষ্টি রাখলেন ফোনের স্ক্রিনটিতে। রাত ৩:০৭। রাতটা কেমন ফাঁকা ফাঁকা, পানসে বিষণ্ণ লাগছে তার। ছাদের হরেক রকমের ফুল গাছের ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না, বরং কিছুটা উদ্ভটি লাগছে। বাহার ভাই চোখ মুখ কোঁচকালেন। এই হরেক রকমের ঘ্রাণ থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনের ঘ্রাণটা বোধহয় বেশি ভালো। হুট করে ভীষণ ধোঁয়া উড়ানোর তৃষা পেল তার। প্যান্টের পকেটে তন্ন তন্ন করে দেশালয়ের বাক্সটা ছাড়া আর কিছুই পেলেন না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্তির স্রোত বয়ে যায় শরীরে। বাহার ভাইয়ের ক্ষেত্রেও তাই ঘটল। বিরক্তিতে কপাল কুঁচকালেন মানুষটা। দুপুরেই তো সিগারেট শেষ হলো, তারপর এত অঘটনের কারণে আর কেনা হলো না। এই মুহূর্তে সিগারেটটা বেশি প্রয়োজন বোধ করলেন। হয়তো পানসের রাতটাকে ধোঁয়ায় উড়িয়ে দিতে বিষণ্ণতা কমানোর খানিক চেষ্টা করবেন। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ে গায়ে জড়ানো টি শার্টটার অনেক অংশই ভিজে গিয়েছে। সেদিকে খেয়াল দিলেন না বাহার ভাই, বরং আস্তে ধীরে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে চলে এলেন। চিত্রাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেইন দরজার বাইরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়, সেই সুবিধা বলা যায়। কে কখন ছাদে যায় আসে তা ততটা বুঝতে পারে না ঘরের ভেতরের লোকজন। ছাদ থেকে নেমে যেই না মেইন গেট পার হয়ে বাইরে যেতে নেবেন, তখনই চিত্রাদের বাড়ির বৃদ্ধ দারোয়ান বাহার ভাইকে ডাক দিলেন। বাহার চাচা, আমার জন্য কি খবর? আপনি তো দেখা আইছেন, তাই না? যেতে যেতেই থেমে দাঁড়ালেন বাহার ভাই। বয়সের ভারে কুচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালেন। রাতের রাস্তায় সোডিয়াম হলদেটে আলোয় লোকটা কালো কুচকুচে মুখটা চিলিক দিয়ে উঠল। বৃদ্ধ দারোয়ানের চোখের কোণে অশ্রুদের ভিড় চোখ এড়ায়নি বাহার ভাইয়ের। অনেকটা এগিয়ে গিয়েছিলেন বলে লোকটি থেকে তার অবস্থান প্রায় ৭-৮ হাত। বাহার ভাই পিছিয়ে এলেন। বৃদ্ধ দারোয়ানের বরাবর দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আপনি ঘুমাননি চাচা? না চাচা, বাড়ির ফুলগুলোর এই অবস্থা, আমি কেমনে করে সুখের নিদ্রা যামু কন? লোকটার কথায় বাহার ভাই কিঞ্চিত অবাক হলেন। বাড়ির সামান্য দেহরক্ষী অবধি মেয়েগুলোর চিন্তায় ঘুমাননি, অথচ তিনি দিব্যে এসে ১ ঘন্টা ঘুমিয়ে নিলেন। কইলেন না তো চাচা আপনারা ভালো আছে? বাহার ভাই মুখ ছোট করলেন, বিরস মুখে উত্তর দিলেন, না চাচা তত ভালো নেই, তবে অহির অতটা ক্ষতি হয়নি। সে কাল পরশুই বাসায় চলে আসতে পারবে। চেরি আর চিত্রারই অবস্থা খারাপ। বৃদ্ধ লোকটি ফ্যাল করে কেঁদে দিলেন। চোখের পানিগুলো বাহার ভাইয়ের কাছে মুক্ত টানার মতো লাগলো। কেবল নির্বিশেষ তাকিয়ে রইলেন ক্রন্দনরত আবু চাচার দিকে। পুরুষ মানুষদের কান্না করাটা ঠিক মানানসই না হলেও আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া। কালো কর্কশ মুখটার দিকে তাকালে কোনো টান অনুভব না হলেও কান্নার মাঝে থাকা অগাধ ভালোবাসাটা ঠিক বোঝা যাচ্ছে। বাহার ভাই লোকটার ডান বাহুতে ভরসার হাত রাখলেন। আশ্বাস দিয়ে বললেন, কান্না করবেন না চাচা, আল্লাহরে ডাকেন, কান্না করে কি বা হবে? আবু চাচা নিজের ডান হাতে তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছলেন। তবু ভিজে ভিজে জলবিন্দুগুলো লেপ্টে রইল গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বললেন, জানেন বাবা, এই বাড়ির বাচ্চাগুলোর প্রতি আমার অনেক টান। চাঁদনি, অহি, তুহিন সবাই আসিল ঠান্ডা স্বভাবের, মুখে কোনো রা আছিল না বাচ্চাগুলোর ছোটবেলার থেকে। আর এইদিকে চিত্রা আর চিরি মামুনি হইল চঞ্চল, কিন্তু চিত্রা মামুনির মনে মানুষের জন্য কত মায়া। সবসময় একটা হাসি দিয়া আমার শরীরে খবর নিত। কেমন মায়া মাখানো বাচ্চাগুলোর এই দুর্দশা দেখা অনেক খারাপ লাগে। কার ঘাড়ে পাপ কারে ধরলো? শেষের কথাটুকু বাহার ভাইয়ের মনে দারুণ সন্দেহ জাগালেও তিনি তা প্রকাশ করলেন না, কারণ তিনি এইটুকু জানেন যে আবু চাচা অনেক বিশ্বস্ত লোক। যে বাড়ির নুন খান সে বাড়ির খারাপ চাইবেন না কখনোই। হয়তো এখন অতি আবেগে কথাটা বের হয়ে গেছে, না হয় এটাও বের হতো না। মনুষ্যজাত এমনই, তাদের আবেগের স্রোত এতই বেশি যে আবেগের বসে তাদের বিবেকের মাঝে মাঝে কার্যক্ষমতা লোপ পায়। বাহার ভাই আবু চাচাকে ঘরে পাঠিয়ে দিয়ে নিস্তব্ধ রাস্তায় পা বাড়ালেন। ঘুমিয়ে আছে রাত
রাতের শহর, তাই চারপাশটা বড় নিশ্চুপ ঠেকলো। চিত্রাদের রাজধানীর নামকরা প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হয় নুরুল সওদাগরের হন্তিদন্তিতে। কোনো মতেই তিনি এই সরকারি হসপিটালে মেয়েদের রাখবেন না। ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই। বাহার ভাইয়ের তখন এসব জিনিসগুলো একটু বেশি বেশি মনে হয়েছিল। যে বাবার মেয়ের বাচ্চা মরা নিয়ে ভাবা নেই, সেই বাবার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনাটা নেহাতি হাস্যকর মনে হয়েছে। এমন গা জ্বালানো আদিক্ষেতা বাহার ভাইয়ের ঠিক সহ্য হয়নি, তাই তিনি রাত 11টার দিকে চলে এসেছেন। বাড়িতে আপাতত চাঁদনি, ফুপুর ছেলে অনয় আর চাঁদনির স্বামী ছাড়া কেউ নেই, সবাই হসপিটালে। চিত্রার বড় চাচাও চলে এসেছেন। চিত্রার ছোট চাচাও জানানো হয়েছে তিনি যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। চিত্রাদের এলাকায় এত রাতে অবশ্য কোনো দোকান খোলা নেই। বড়লোকের অভিজাত এলাকা কিনা। বাহার ভাইয়ের চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্তিকর শ্বাস ফেললেন। একটা পিটকুটো রকম গালি দিলেন তিনি। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটাকে ডান পায়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বললেন, সারা বড়লোক হইলেই ঝামেলা। সামান্য সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হচ্ছে। সামান্য একটা সিগারেটই যদি না পাওয়া যায় তবে তোদের এত বড়লোকে ভাবসাব দিয়ে কি লাভ? সিগারেট রাখে না ভদ্রলোক এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে থাকে। নারী নেশায় টাকা ওড়ায়, সবকিছু রাতে করে। দিনেই এসব বড়লোকরা সাধু সাজে। যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোয়া ওড়ানোর আনন্দটাও তাদের সহ্য হয় না। গরিবদের শখ আহ্লাদ আর খুশিতে লাথি মেরেই যেন এদের চিরসুখ। কথাগুলো বলতে বলতে অনির্দিষ্ট গন্তব্যহীন পথে অবশেষে বড় রাস্তার মোড়ে খুবড়ের মতো চায়ের দোকানটা খোলা পেলেন বাহার ভাই। সেখান থেকে এক প্যাকেট সিগারেট কিনে যেই না বাড়ির পথে পা বাড়াতে নেবেন, ঠিক তখনই তার মনে হলো যে সেই সময়ে অতি কষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত। বাবার নিষ্ঠুর বাক্যে কি নিদারুণ কষ্টই না মেয়েটা পেয়েছে। আধা ঘন্টার পথ একা একা বেখেয়ালিভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলেন বাহার ভাই। অথচ বাহার ভাইয়ের জীবনে এতগুলো দিনেও কোনো গন্তব্য ছিল না। এক রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও বাহার ভাইয়ের একটা গন্তব্য হলো। ফোন স্ক্রিনে সময় দেখার জন্য দৃষ্টি দিতেই দেখলেন একদম 4টা বাজে। ছোট্ট একটা শ্বাস ফেললেন মানুষটা। অলস স্থির ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3তলায় নিয়ে গেলেন। করিডোরে মানুষ নেই তেমন। বাহার ভাই যেখানে দাঁড়িয়েছেন সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে দেশান ঘুমোচ্ছে। বাহার ভাই যতটুকু জানেন হসপিটালের নিচতলায় একটা বিরাট জায়গা আছে, সেখানে রোগীদের সাথে আসা মানুষরা থাকেন। হয়তো চিত্রাদের বাড়ির বাকিরা সেখানেই। বাহার ভাই ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার কেবিনের সামনে দাঁড়ালেন। যেই না কেবিনের দরজা খুলতে যাবেন, তুহিনের ঘুম ঘুম ভরাট কণ্ঠ ভেসে এলো। বাহার ভাই, আপনি যে? তুহিনের কণ্ঠে মানুষটা ভরকে যাওয়ার কথা থাকলেও তিনি বেশ স্বাভাবিক রইলেন। দরজার হাতলে হাত রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালেন। অন্তঃপর তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বললেন, হ্যাঁ, দেখতে এসেছিলাম তোমাদের। তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করলো না, প্রতিক্রিয়া জানালো না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেললো। মিনিট 2 পেরোতেই ভারী ভারী শ্বাস ফেললো। বোধহয় ঘুমিয়ে পড়েছে। দরজাটা খানিক খুলতেই বাহার ভাইয়ের হুট করে মনে এলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। বেকার মনে উদাস ভাবনা যেন হয় আর কি। যেই না তিনি হালকা খুলে দরজাটা আটকে দিয়ে চলে যেতে নেবেন, ঠিক তখনই পেছন থেকে মুমূর্ষ কণ্ঠে ডাক ভেসে এলো, বাহার ভাই। ডাক শুনে আর পা এগোতে পারলেন না বাহার ভাই। পিছে ঘুরে বিছানায় লেপ্টে থাকা চিত্রের দিকে তাকালেন। মেয়েটা এত রাত অব্দি জেগে আছে। মেয়েটার হাতে একটা মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর আর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে, অথচ ওর চোখে ঘুম নেই। কোন আশাতে জেগেছিল মেয়েটা? বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয়বার ডাক দিলেন চিত্রা, বাহার ভাই আসেন। এমন মায়াময় ডাক ফিরিয়ে দেওয়ার দুঃসাহস বাহার ভাইয়ের ভেতর দেখা গেল না। তিনি ধীর গতিতে চিত্রার কেবিনে প্রবেশ করলেন। কেমন হিমশীতল রুমখানা। বাহার ভাইয়ের এতক্ষণে কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার ভাই যেতে যেতে একবার চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়ালেন। পা হতে মাথা অবধি মেয়েটাকে পরখ করে নরম স্বরে প্রশ্ন করলেন, কেমন আছো? এমন অসময়ে অদ্ভুত প্রশ্নটা যেন বাহার ভাইয়ের মুখেই মানায়। ভূত যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্রা উত্তর দিল, আমি তো সবসময় ভালো থাকি। তা ঘুমাওনি কেন? বাহার ভাইয়ের প্রশ্নে চিত্রার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। মানুষটিকে বিব্রত বোধ করতে বলে উঠল, আপনার অপেক্ষায়। বাহার ভাই হাসলেন। খুব সহজে হাসেন না লোকটা। আবার হয়তো হাসেন, কিন্তু চিত্রাদের বাড়ির লোকগুলো কখনো দেখেনি।
মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে তা বাহার ভাইয়ের বেশ লাগলো। তাই লোকটা উত্তরে বললেন, বাহারের অপেক্ষায় থেকো না মেয়ে, কংক্রিটের হৃদয় তো আবেগের ছোঁয়া কম। তোমার অঘোষিত অপেক্ষাদের পরে মৃত্যু হবে। তুমি তো পুষ্পপ্রেমী, কাটায় কেন এত ঝোঁক? মিষ্টতা নিতে না হয় একটু একটু কাটার ঘাই হলো। এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই তাতে ক্ষতি কি? বাহার কিন্তু পুড়িয়ে দিতেই জানে কেবল। কতটা পোড়ায় বাহার? সিগারেটের মতো, নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় যে তার বুদ্ধি করছে বোধহয়। বাহার ভাই চিত্রার অসুস্থতায় জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকালেন। খুব ক্ষীণ ও স্থির কণ্ঠে বললেন, রঙ্গনা, যদি জ্বালাতে আসো তবে কিঞ্চিত না হয় কম পোড়াবো। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। এই হাসির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ঘোর লেগে যাবে যে। তাই বাহার ভাই সেই মুখটার দিক থেকে চোখ সরিয়ে চলে যেতে যেতে ধীর স্বরে গাইলেন, কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আরে হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া হবে, ভালোবাসা বাসি আরে হবে না। জানি গানের সুরটা আসেনি, তারপরেও গান গাইলাম, কোনো ব্যাপার না, কেউ কিছু মনে করবে না, জানি আমার গলা খারাপ। চিত্রা সেই যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ, আপন মনেই প্রশ্ন তুলল, সত্যি কি হবে না বাহার ভাই? উত্তর এলো না এই প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছে। বয়সন্ধির রঙ্গনের চোখ ঝাপসা করে জল এলো, ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি।